মিনিট 8-10 লঞ্চ জার্নি। আমরা এসে পৌঁছালাম নবদ্বীপ হুলোর ঘাটে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন বিশ্বের সর্ববৃহৎ বৈদিক মন্দির এখনো নির্মাণরত রয়েছে। খুব তাড়াতাড়ি সাধারণ ভক্তবৃন্দের জন্য মন্দির সাজানো হয়ে যাবে এবং মন্দির দর্শনের জন্য খুলে দেওয়া হবে। যারা কলকাতা থেকে মায়াপুর পৌঁছতে চাইছেন তারা শিয়ালদা থেকে ট্রেনে পৌঁছে যেতে পারেন কৃষ্ণনগর সিটি। সময় লাগে মোটামুটি 2.5 ঘন্টা মতো। কৃষ্ণনগর সিটি থেকে বাস, অটো, টোটো কিংবা গাড়ি ভাড়া করে সড়কপথে পৌঁছে যেতে পারেন মায়াপুর। সময় লাগবে মোটামুটি 0.5 ঘন্টা বা তার একটু বেশি। ট্রেন এবং বাস ভাড়া মিলিয়ে খরচা পড়ে মোটামুটি ওই 65 টাকা মতো। যারা হাওড়া থেকে আসতে চাইছেন তারা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নামতে পারেন নবদ্বীপ ধাম কিংবা বিষ্ণুপ্রিয়া হল্টে। যদি সরাসরি কাটোয়া লোকাল না পান সেক্ষেত্রে ব্যান্ডেল থেকে ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরেও পৌঁছতে পারেন বিষ্ণুপ্রিয়া বা নবদ্বীপ ধামে। ট্রেনে সময় লাগে 2 ঘন্টার একটু বেশি। নবদ্বীপ থেকে ফেরিঘাট পার করলেই শ্রীধাম মায়াপুর। খরচা এক্ষেত্রেও সব মিলিয়ে 65 টাকা। তবে যাত্রী সাধারণের সুবিধার কথা মাথায় রেখে বর্তমানে ধর্মতলা থেকে মায়াপুর পর্যন্ত সরাসরি বাস পরিষেবা চালু হয়েছে সরকারি উদ্যোগে। ভলভো এবং নন এসি দুরকম বাসই চালু করা হয়েছে এই রুটে। সারাদিনে 2টি ভলভো বাস চালানো হচ্ছে এই মায়াপুর রুটে। ভাড়া 255 টাকা। সময় লাগে কম বেশি 4.5 ঘন্টা। তবে আমি ব্যক্তিগতভাবে ট্রেন জার্নিকে একটু বেশি প্রেফার করি। সে কারণেই গত 3রা এপ্রিল 2026 সকাল 8টার কাটোয়া লোকালে রওনা দিয়েছিলাম শ্রীধাম মায়াপুরের পথে। প্রায় 2.5 ঘন্টার জার্নি অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছলাম বিষ্ণুপ্রিয়া হল্টে। এটা বিষ্ণুপ্রিয়া হল্টের 2 নম্বর প্ল্যাটফর্ম। আমরা এখান থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবো, বেরিয়ে টোটো নেব এবং নবদ্বীপ ঘাটে যাব। সেখান থেকে লঞ্চ পেরিয়ে মায়াপুর। অনেকে অবশ্য নেমে যান নবদ্বীপ ধামে, নবদ্বীপ ধাম যে স্টেশন আছে সেখানে। তবে বিষ্ণুপ্রিয়া হল্টেও নামতে পারেন। দুদিকেই ডিস্টেন্স প্রায় সেম, তো অসুবিধা হবে না। বিষ্ণুপ্রিয়া হল্টে আপনারা ইজিলি নেমে লঞ্চ পেরিয়ে মায়াপুর পৌঁছতে পারেন। প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই এই সামনে রয়েছে টোটো স্ট্যান্ড। মাথা পিছু 15 টাকা করে ভাড়া। ঘাটে নিয়ে যাবে, সেখান থেকে লঞ্চ নিয়ে পৌঁছতে হবে হুলোর ঘাটে, সেখান থেকে মায়াপুর। স্টেশন থেকে বেরিয়ে টোটোতে জেটি ঘাটে পৌঁছতে ভাড়া মাথা পিছু 15 টাকা করে। সময় কতক্ষণ লাগে? ওই মেরে কেটে 10 মিনিট মতো। আপনারা অনায়াসে পৌঁছে যাবেন নবদ্বীপ জেটি ঘাটে। যারা নবদ্বীপ ঘুরে দেখতে চাইছেন তারা এই টোটো দাদাদের সঙ্গে কথা বললেই অনায়াসে এনাদের সঙ্গে একটি প্যাকেজ বুক করে ঘুরে নিতে পারেন নবদ্বীপের দর্শনীয় স্থানগুলি। খরচা ওই মোটামুটি 250 থেকে 300 টাকা মতো। মিনিট 15 লাগলো টোটোতে সময়। নবদ্বীপ ঘাট, ঘাট থেকে লঞ্চ আছে, নৌকা আছে, যেতে হবে হুলোর ঘাটে। সেখান থেকে আবার একটা টোটো নিয়ে মায়াপুর ইস্কন মন্দির। এখানে 2 রকম টিকিট কাউন্টার রয়েছে, একটা লঞ্চের এবং একটা নৌকার। জনপ্রতি ভাড়া আলাদা আলাদা। আমি দেখিয়ে দিচ্ছি, প্রচণ্ড ভিড় রয়েছে কিন্তু।
এই হলো সামনে লঞ্চ ঘাট, এই দিকেরটা হলো লঞ্চ ঘাট, এইদিকে হলো নৌকা ঘাট। লঞ্চ ঘাটের ভাড়া হলো জনপ্রতি 10 টাকা, আর এদিকটা হলো জনপ্রতি 5 টাকা। লঞ্চ ঘাট দিয়ে যদি আমরা যাই, মানে লঞ্চ দিয়ে যদি আমরা যাই, সেক্ষেত্রে ভাগীরথী এবং জলঙ্গি নদীর যে মিলন, এই মিলনটা আমরা লঞ্চ দিয়ে গেলে দেখতে পাবো। যদি আমরা নৌকা দিয়ে ট্রাভেল করি তাহলে সেক্ষেত্রে কিন্তু নৌকা সোজাসুজি যায় ভাগীরথীর ওপর দিয়ে, সেই মিলনটা কিন্তু দেখা যাবে না। তাই চেষ্টা করবেন লঞ্চ দিয়ে যাওয়ার, মানে ঘাটটা পেরোনো লঞ্চ দিয়ে, সেক্ষেত্রে সেই দুর্দান্ত দৃশ্যটা আপনারা দেখতে পাবেন। 10 টাকার একটি লঞ্চের টিকিট নিয়ে দাঁড়িয়ে পড়লাম লঞ্চে ওঠার লাইনে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যেটা দেখলাম সেটা হলো কনস্ট্যান্ট 3টি লঞ্চ যাত্রী পরিবহন করে চলেছে। শনিবার এবং রবিবার অথবা কোনো ছুটির দিনে যাত্রীদের চাপ সত্যিই অনেকটা বেশি থাকে। লঞ্চ এসে গেছে, এরপরে লঞ্চে পাড়ি দিয়ে মায়াপুরের পথে রওনা। লঞ্চে উঠে 2-3 মিনিট দাঁড়াতে না দাঁড়াতেই লঞ্চ ছেড়ে দিল। তবে আজকে লঞ্চ কিন্তু ভিড়ে পুরোপুরি ঠাসা। তবে ভাগীরথী নদীর ওপর দিয়ে এই লঞ্চ জার্নি আপনাদের দুর্দান্ত লাগবে, আমারও ঠিক তাই লেগেছিল। একটা অপূর্ব লঞ্চ জার্নি আপনারা এই 10 থেকে 12 মিনিটের জার্নিতে উপভোগ করতে পারবেন। এতক্ষণ আমরা ট্রাভেল করছিলাম ভাগীরথী নদীর ওপর দিয়ে, এখন আমরা রয়েছি জলঙ্গি নদীর ওপরে। এই হলো জলঙ্গি নদী। জলের রঙের তফাৎটা আশা করি কিঞ্চিত বোঝা গেল। ভাগীরথীর জল পুরোপুরি ঘোলাটে, আর এই জলঙ্গি নদীর জল ঈষৎ সবজেটে। আমরা প্রায় পাড়ে এসে গেছি, আমাদের লঞ্চ ঘাটে লাগছে, আর আমরা এসে পৌঁছালাম শ্রীধাম মায়াপুরে। মিনিট 8-10 লঞ্চ জার্নি, আমরা এসে পৌঁছালাম মায়াপুরের হুলোর ঘাটে। টিকিটটা কিন্তু রেখে দেবেন, টিকিটটা কিন্তু ঢোকার সময় চেক হয় না, বেরোনোর সময় টিকিট চেক হবে, তাই টিকিটটা কিন্তু অবশ্যই রেখে দেবেন। জার্নিটা খুব ভালো, মনোরম জার্নি, তবে জলের যে মিলনের ব্যাপারটা ছিল সেটা খুব একটা ভালো বোঝা যায়নি। বেরিয়ে পড়লাম মায়াপুরের জেটিঘাট থেকে। এখান থেকে টোটো নিয়ে পৌঁছে যাব মায়াপুর ইসকন টেম্পল। এই সামনে রয়েছে প্রচুর অটো এবং টোটো, এখান থেকে আপনারা টোটোর রিজার্ভ করে বা জনপ্রতি 15 টাকা ভাড়ার বিনিময়ে পৌঁছতে পারেন মায়াপুর মন্দির। মায়াপুরে এসে একটা অদ্ভুত জিনিস দেখলাম, এখানে টোটোগুলি সাইজে কিঞ্চিত বড়, যে কারণে এই টোটোগুলি মোটামুটি 7 থেকে 8 জন যাত্রী পরিবহন করার ক্ষমতা রাখে। আর 4 থেকে 5 মিনিট টোটো চলার পরেই দূরের নীলচে আকাশ থেকে উঁকি দিল বিশ্বের সর্ববৃহৎ বৈদিক মন্দির মায়াপুর ইসকন মন্দির। যদিও এখনও কাজ চলছে, তবুও এ আমাদের একটা গর্বের জায়গা, একটা হিন্দুত্ববাদের জায়গা, কি তাই না? ঘড়ির কাঁটায় এখন দুপুর 12:30, আর আমরা ফাইনালি এসে পৌঁছালাম মায়াপুরের এই পবিত্র মাটিতে, মায়াপুর ইসকন মন্দিরের ঠিক সামনে। আমার ঠিক ডান দিকে এখনও নির্মাণরত মায়াপুরের সদ্য নির্মিত ইসকন মন্দির, এখনও উদ্বোধন হয়নি, কাজ চলছে।
কিছু শেষ মুহূর্তের কাজ এখনো বাকি আছে। আমরা এসে পৌঁছেছি মায়াপুর। হরে কৃষ্ণ। সামনে আমাদের এই রাস্তা ধরে চলে গেলে গদা ভবন। আমাদের হোটেল কিন্তু নেওয়া নেই, মানে রুম, এখানে যে রুম সেই রুম কিন্তু বুকিং নেই। প্ল্যানিং আছে এখানে এসেই বুকিং করার। অনলাইনে চেষ্টা করেছিলাম দুদিন ধরে, করা যাচ্ছিল না। ফাইনালি দেখা যাক কি হয়। মায়াপুর ইস্কন মন্দিরের 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করার পরেই আপনার বাম হাতে পড়ছে নামট্য ভবন। তারপরে এই যে পরপর রয়েছে আপনার ডান দিকে রয়েছে গদা ভবন, তারপরে একদম সোজা গীতা ভবন, বংশী ভবন। এইভাবে সবকটা ভবনগুলো রাস্তার এই দিকে এবং এই দিকে দুদিকে রয়েছে। প্রত্যেকটা ভবন থাকার জন্য ঘর উপযুক্ত সময়ে সময়ে উপলব্ধ হয়ে থাকে। আচ্ছা, এরপর কিছুক্ষণ আগের একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এই আমার পিছনে দেখছেন গদা ভবন। আমরা গদা ভবনে থাকার জন্য চেষ্টা করেছিলাম, মানে গদা ভবনে বুকিং করার চেষ্টা করেছিলাম। আপনাদেরকে আগেই বলেছি, আমি প্রথমে আমরা অনলাইনে চেক করেছিলাম যে বুকিং করা যাচ্ছে কিনা। গদা ভবন বা এখানে গীতা ভবন রয়েছে, অনেকগুলি ভবন রয়েছে, চৈতন্য ভবন রয়েছে। কোনো ভবনেই কিন্তু কোনো রকম বুকিং অনলাইনে করা যায়নি। এখানে এসে চেষ্টা করেছিলাম বুকিং করার, যেহেতু আজকে শুক্রবার, শনি রবি ছুটির দিন, প্রচণ্ড রাশ। এখানে কোনো রকম কোনো রুম অ্যাভেলেবেল নেই, পুরো প্যাকড আপ। আমরা প্রায় সবকটা শঙ্খ ভবন, গদা ভবন, চৈতন্য ভবন, গীতা ভবন, এরকম কোনো ভবন নেই যেগুলো চেক করিনি। বংশী ভবন, প্রত্যেকটাতে প্যাকড আপ ভিড়। আমরা কোনোভাবেই বুকিং করাতে পারিনি। তো অগত্যা বাইরে আমরা হোটেল নিয়েছি। বাইরে হোটেলের রেটটা কিছুটা বেশি বলবো না, এরা যেরকম ক্রাউড, যেরকম চাহিদা রয়েছে সেই অনুযায়ী রেটটা তারতম্য হচ্ছে, যেটা বুঝলাম। যেরকমটা বলছিলাম, আমরা ইস্কন মন্দির চত্বরের মধ্যে থাকছি না। আমরা মন্দির চত্বর থেকে বেরিয়ে এসে কিছুটা এগিয়ে, মানে হসপিটাল মোড় যেটা রয়েছে সেটা থেকে দুপা এগিয়ে আমরা এখানে একটা হোটেল নিয়েছি, গেস্ট হাউস নিয়েছি। এই হলো গেস্ট হাউস, জগন্নাথ আলয়। পাশাপাশি একটা জগন্নাথ প্যালেস রয়েছে, জগন্নাথ আলয় রয়েছে। আমরা এই জগন্নাথ আলয়ে রয়েছি। প্রপার্টিটা খুব একটা খারাপ না। আমি ভেতরে গিয়ে রুমের যে ট্যুরটা আছে সেটা করিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু মানে যখন খুব ক্রাউডি হয়ে যায় এই মায়াপুর টেম্পলের ভেতরটা, মানে ভেতরে যে ভবনগুলো আছে সেগুলো যখন প্যাকড আপ হয়ে যায়, এখানে রুমের কিন্তু রেন্ট অনেকটা বেশি হয়ে যায়। তো আমাদের বলা হয়েছিল 1800 টাকা, সেটা একটু বার্গেনিং করে 1500 করা হয়েছে। চলুন রুমের ভেতরে গিয়ে রুম ট্যুরটা করিয়ে দেওয়া যাক। যেরকমটা বলছিলাম, আমরা ইস্কনের ভেতরে থাকতে পারিনি। আমরা জগন্নাথ গেস্ট হাউস বা জগন্নাথ আলয়, এখানে আমরা এইগুলো আমাদের রুম। একদিন থাকার পক্ষে ঠিকঠাক রুম, এসি রয়েছে, বেড বড় সাইজের একটা ফ্যামিলির জন্য এনাফ। আর এই রুমটার মেন যে বিশেষত্ব সেটা হলো এই একটা সুন্দর ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকে কিন্তু দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায়। বাইরের রাস্তা, সামনে একটা সুন্দর মন্দির রয়েছে। এই রুমে আমাদের রেন্ট পড়ছে এসি রুমে পার ডে 1500 টাকা করে। সময় সময় কিন্তু রেটের তারতম্য হয়। তো এটা যদি উইকেন্ড না হতো সেটা হয়তো 1200 টাকাতেও আসতো। আবার যদি চাহিদা বেশি থাকে এটা 1800 টাকা পর্যন্ত রুম রেন্ট যায়। কেননা আমাদের প্রথমে 1800 টাকায় বলা হয়েছিল, তারপরে আমরা একটু বার্গেনিং করে এটা 1500 টাকায় করেছি। রুমটা ভালো, একটা ফ্যামিলি থাকার জন্য, একদিনের থাকার জন্য ঠিকঠাক। আর ওয়াশরুমও মোটামুটি ঠিকঠাকই রয়েছে, গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, এই নর্মাল ছিমছাম একটা রুম। এবং যারা ইস্কন টেম্পলের মধ্যে বা ইস্কন টেম্পলের চৌহদ্দির ভেতরে যে সমস্ত ভবনগুলো রয়েছে সেখানে জায়গা পাচ্ছেন না, আপনারা যোগাযোগ করতে পারেন, নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে।
এখন দাঁড়িয়ে আছি গদা ভবনের ঠিক সামনে। আমার পিছনে আপনারা সবাই দেখতে পাচ্ছেন বিশ্বের সর্ববৃহৎ বৈদিক মন্দির। এখনো নির্মাণরত রয়েছে। খুব তাড়াতাড়ি সাধারণ ভক্তবৃন্দের জন্য মন্দির সাজানো হয়ে যাবে এবং মন্দির দর্শনের জন্য খুলে দেওয়া হবে। আর এই হলো গদা ভবন, আর এই হলো নির্মীয়মান বিশ্বের সর্ববৃহৎ বৈদিক মন্দির। সামনে দিয়ে এই বিল্ডিংয়ের তলা দিয়ে গিয়েই আমরা মূল মন্দিরে, যেখানে এখন পূজা এবং আরতি হয়, সেই মন্দির চত্বরে পৌঁছবো। আর এই গদা ভবন থেকে শুরু করে প্রত্যেকটা ভবনে কিন্তু দুপুরের প্রসাদ গ্রহণের সুবন্দোবস্ত রয়েছে। তবে চেষ্টা করবেন অন্তত 10টা থেকে 11টার মধ্যে সেই কুপন সংগ্রহ করে নেওয়ার। 80 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত বিভিন্ন কুপন রয়েছে ভোগের প্রসাদ গ্রহণের জন্য প্রত্যেকটা ভবনে। তাই আর এগুলি কিন্তু খুব সীমিত সংখ্যক, মানে প্রচুর ভক্ত আসেন উইকেন্ডে, প্রচণ্ড বেশি পরিমাণে ভক্তের ঢল থাকে। তাই চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব কুপন সংগ্রহ করে নেওয়ার, না হলে কিন্তু কুপন পেতে একটু অসুবিধা হতে পারে। যারা ভোগের প্রসাদ ছাড়া রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যাচ্ছেন তাদের জন্য গোবিন্দাস প্রসাদম রয়েছে। এই যে চৈতন্য ভবন, ঠিক চৈতন্য ভবনের পিছনেই রয়েছে গোবিন্দাস প্রসাদম। এখানে কিন্তু বেলা 12টা থেকে ভেজ খাবার দাবার অ্যাভেলেবেল থাকে। তাই যারা প্রসাদ ছাড়াও বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যাচ্ছেন তারা কিন্তু এই গোবিন্দাস প্রসাদম থেকে আপনাদের লাঞ্চ আপনারা সেরে নিতে পারেন। এখন ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 2টো। আমরা প্রসাদ গ্রহণের জন্য এসেছি গীতা ভবনে। গীতা ভবনে প্রসাদ গ্রহণের টিকিট মূল্য হচ্ছে 80 টাকা করে। এখানে ভোগ, মানে ভোগের যে প্রসাদ বিতরণ তা শুরু হয়ে যায় প্রায় মোটামুটি ওই 1টা থেকে। এখন দুপুর 2টো, আস্তে আস্তে ভিড় কমছে। আমরা প্রসাদ গ্রহণের জন্য যাচ্ছি। দুপুরে প্রসাদ গ্রহণের পর একটু সমগ্র মন্দির চত্বরটা পায়ে হেঁটে ঘুরে দেখছিলাম। তবে যাদের পায়ে হেঁটে ঘুরতে অসুবিধা রয়েছে তারা সমগ্র মন্দির চত্বরটি ঘুরে দেখার জন্য টোটো রিজার্ভ করে নিতে পারেন। পেড এবং ফ্রি উভয় সার্ভিসই অ্যাভেলেবেল রয়েছে। রিসেন্টলি কলকাতা থেকে মায়াপুর, অর্থাৎ এসপ্ল্যানেড থেকে মায়াপুরের সরকারি বাস পরিষেবা চালু হয়েছে। দিনে 2টো করে বাস চলছে, কলকাতা থেকে মায়াপুর এবং মায়াপুর থেকে কলকাতা। সেই বাস কিন্তু একদম এই মন্দির চত্বরের ভেতর থেকেই ছাড়ছে। এই সামনে রয়েছে বংশী ভবন, আগে রয়েছে গীতা ভবন, বংশী ভবন, এবং বংশী ভবনের পাশে যে পার্কিং ইয়ার্ড রয়েছে সেখান থেকেই কিন্তু এই বাস ছাড়ছে। বাসের কি টাইমিং রয়েছে সেটা দেওয়া রয়েছে, ডিসপ্লেতে যাচ্ছে। এই যে সামনে অলরেডি একটা বাস দাঁড়িয়ে রয়েছে। সারাদিনে একটি এসি এবং একটি নন এসি। এসি বাস 9টা, খুব সম্ভবত 9:15, এবং নন এসি বাস খুব সম্ভবত 3টে এই রকম সময় ছাড়ছে। তো আপনারা যারা কলকাতা থেকে বা এসপ্ল্যানেড থেকে সরাসরি বাসে মায়াপুর আসতে চাইছেন তারা কিন্তু এইভাবে চলে আসতে পারেন। একদম মন্দির পরিসরের ভেতর থেকে কিন্তু বাস ছাড়ছে। মূল মন্দিরের পাশেই রয়েছে শ্রী শ্রী প্রভুপাদ সমাধি মন্দির এবং মিউজিয়াম। আপনারা একটু হাতে সময় নিয়ে এই সমাধি মন্দির ঘুরে দেখতে পারেন। তবে ইসকন টেম্পলের ভেতরে কোনো মন্দিরেই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনো কিছুই অ্যালাউ নেই। মোবাইল ফোন এবং ক্যামেরা সমস্ত কিছু জমা দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। বর্তমানে কিন্তু এই নির্মীয়মান সর্ববৃহৎ বৈদিক মন্দিরের যে নির্মাণ কার্য চলছে তা দেখার জন্য কিন্তু দর্শনার্থীদের প্রবেশের অধিকার দেওয়া হচ্ছে 50 টাকা মূল্যের বিনিময়ে। এই টিকিট আপনারা সংগ্রহ করতে পারেন মূল মন্দিরের ঠিক সামনে থেকে। প্রতিজন 50 টাকার মূল্যের বিনিময়ে এই সর্ববৃহৎ বৈদিক মন্দিরের ভেতরে আপনাদের নিয়ে যাওয়া হবে। কিভাবে কর্মকাণ্ড চলছে, কি বিরাট কর্ম প্রক্রিয়া চলছে, কর্মযজ্ঞ চলছে, সেটা চাক্ষুষ করতে পারেন। এই হলো বর্তমান মন্দির প্রাঙ্গণ, যেখানে ভোর 4টায় মঙ্গল আরতি থেকে শুরু করে সন্ধ্যারতি একইভাবে আজও চলে আসছে। আর
লাখো লাখো ভক্ত সেই আনন্দে গা ভাসাচ্ছেন। পরন্তু বিকেলে আমরা একটা অন্যরকম অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে চলেছি আজকে। মায়াপুর মন্দির অর্থাৎ মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরেই ট্যুরিজম কাউন্টার থেকে একটি বিকাল বা সান্ধ্যকালীন নৌকা বিহারের আয়োজন করা হয়ে থাকে, বিশেষ করে উইকেন্ডে। তো তারই সাক্ষী হতে চলেছি আমরা। 1 ঘন্টার নৌকা জার্নি, নৌকা বিহার বলতে পারেন। সেখানে আমরা আরতি দেখব, একটা দুর্দান্ত কীর্তনের অর্থাৎ নাম গানের সাক্ষী হব। দেখুন তো কেমন লাগে। এসে পড়েছি এই যে জেটি ঘাটে। মন্দির কর্তৃপক্ষ দ্বারাই আয়োজিত হয় এই ট্যুরটাই, যে নৌকা বিহার। একটা 1 ঘন্টার একটা দুর্দান্ত জার্নি আশা করি আজকে আমরা উপলব্ধি করব। যখন শুনেছি তখনই বুকিং করেছি মাত্র 100 টাকা দিয়ে 1 ঘন্টা এই সান্ধ্যকালীন নৌকা বিহার। একটা দুর্দান্ত মুহূর্তের সাক্ষী হতে চলেছে খুব সম্ভবত আমরা। আপনাদের কিরকম লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ঘড়ির কাঁটায় 5টা 10। আমাদের ছোট্ট নৌকা ছেড়ে দিল। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় 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 জয়। পড়ন্ত বিকেলে এক অপূর্ব নৌকা বিহারের সাক্ষী হয়েছিলাম সেদিন আমরা। সাথে চলছিল ঠাকুরের নাম সংকীর্তন। এক অপার্থিব আনন্দের মধ্যে আমরা গঙ্গাবক্ষে ভেসে বেড়াচ্ছিলাম। গঙ্গা বা ভাগীরথী নদী ও জলঙ্গি নদীর সঙ্গমস্থলে দাঁড়িয়ে শুনছিলাম কিভাবে 9টি দ্বীপ মিলিয়ে নবদ্বীপের সৃষ্টি হয়েছিল। নৌকায় গঙ্গা আরতি দেখতে দেখতেই নদীর পশ্চিম পাড়ে পড়ন্ত বিকেলের সোনালি সূর্যকে ঢলে পড়তে দেখেছি। আবার নদীর পূর্ব পাড়ে সেই সোনালি আলো মেখেই বিশ্বের সর্ববৃহৎ বৈদিক মন্দিরকে রেঙে উঠতেও দেখেছি। আমার কাছে এই 1 ঘন্টার নৌকা বিহার শুধুমাত্র একটা নৌকা বিহার ছিল না। এই 1 ঘন্টা আমি এক অপার্থিব মুহূর্তের সাক্ষী হয়েছিলাম। চলে গিয়েছিলাম মনের অন্তঃস্থলের একটা গহীন অরণ্যে। ভেসে বেরিয়েছিলাম এই নদীবক্ষে, এই গঙ্গাবক্ষে, একটা অন্য জগতে। তাই আপনাদেরও পরামর্শ দেব, যদি আপনারা একটা দিন মায়াপুরে থেকে যান সেক্ষেত্রে 1 ঘন্টার এই জার্নি অবশ্যই করতে পারেন। এই রাতের মায়াপুরের পরিবেশ কিন্তু অসম্ভব সুন্দর। আমার পিছনে এই যে মুভি থিয়েটার, এখন কিছু মুভি থিয়েটারের শো দেখানো হয় এখানে।
ঠিক মূল যে মন্দির নির্মাণ হচ্ছে তার ঠিক পিছনের দিকটা। এই হলো সমাধি মন্দির। যারা সমাধি মন্দির দর্শন করতে চাইছেন, এই সামনে জুতো রাখার জায়গা আছে, এই যে এখানে চেক পয়েন্ট রয়েছে, মোবাইল ক্যামেরা কোনো কিছুই ভেতরে অ্যালাউ নেই। তো সমস্তটা জমা দিয়ে তারপরে এই সমাধি মন্দির দর্শন করতে পারেন। রাতে এই সমাধি মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশ বেশ সুন্দর লাগছে, আর সমাধি মন্দিরটা আলো দিয়ে সাজানোর পরে দুর্দান্ত দেখতে লাগছে, একবার দেখুন খালি। আজ আমরা মূল মন্দির দর্শন করিনি, প্রচণ্ড ভিড় ছিল। কাল একদম আর্লি মর্নিং সকালের যে আরতি হয় সেই আরতি দর্শন করার খুব ইচ্ছা আছে। দেখা যাক, ভোরের সেই 4টের মঙ্গল আরতি দর্শন করব, আর তারপরে মায়াপুর ঘুরে আমরা মায়াপুরকে বিদায় জানাবো। কালকে বাড়ির পথে রওনা দেবো। আজকে আপাতত হোটেল। এইভাবে আপনারাও একটা সুন্দর প্ল্যান করে একদিনের ঝটিকা সফরে ঘুরে আসতে পারেন মায়াপুর থেকে। আমার মতো আপনারা কি ঘুরে বেড়াতে পছন্দ করেন? যদি পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন, আর এই করুন আমার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে। জানাতে ভুলবেন না আজকের এই পর্ব আপনাদের কিরকম লাগলো। পর্বটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই প্রাণ ভরে বেড়াতে থাকুন।